রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। এটা হচ্ছে টপিকের নাম, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করব। তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। আমরা একটু টপিকটা লিখে নিই। রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে, এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তার মানে কি আমাকে রাসায়নিক বিক্রিয়াটা ঘটাতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কোথায় ঘটাবো? সেটা হচ্ছে রাসায়নিক কোষে। তাহলে কোথায় ঘটাবো বলতো? রাসায়নিক কোষে। রাসায়নিক কোষে আমরা রাসায়নিক বিক্রিয়াটা ঘটাবো। কোষ কি? কোষ হচ্ছে একটা ব্যবস্থা বা একটা সিস্টেম, যেখানে আমরা কি করি? জারণ বিজারণ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে আমরা কি করি? বিদ্যুৎ শক্তিতে কি করি? রূপান্তর করি। ওকে, তাহলে এখন এই শক্তি উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদনের এই যে কৌশল, এই কৌশলটাকে বিভিন্ন বিজ্ঞানীরা কি বিভিন্ন ভাবে কি করেছে? এটা গবেষণা করেছে। বিভিন্ন ধরনের কি তড়িৎ বিশ্লেষক পদার্থে বিভিন্ন ধাতুর তড়িৎদ্বারের সাথে তাদেরকে সংযুক্ত করে রাসায়নিক তড়িৎ জারণ বিজারণ বিক্রিয়া ঘটিয়ে কিন্তু এটা করেছে। তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সরাসরি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সেই রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে যখন আমরা রূপান্তর করব, তখন এখানে দুই ধরনের ব্যবস্থা আমরা নিয়ে থাকি। অর্থাৎ রাসায়নিক তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে, আমরা দুই ধরনের আমরা কি পেয়ে থাকি। একটাকে বলি আমরা গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি ভোল্টাইক কোষ। ভোল্টাইক কোষ, ঠিক আছে, এটাকে বলা কি ভোল্টাইক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ তাহলে কয় ধরনের হচ্ছে? দুই ধরনের। একটা হচ্ছে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ, আর একটাকে বলি আমরা ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল, ওকে, ক্লিয়ার আছে ততটুকু? তাহলে একটা হচ্ছে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ, আর একটা হচ্ছে কি ড্যানিয়েল। এখন প্রশ্ন হতে পারে, তাহলে গ্যালভানিক কোষ আর ড্যানিয়েল কোষের মধ্যে পার্থক্য কি? এই দুটা কোষের মধ্যে পার্থক্য শুধু হচ্ছে তাদের কনস্ট্রাকশনে, অন্য কিছুই নয়। সে কনস্ট্রাকশনটা কি দেখো, আমি একটু বলিনি। ড্যানিয়েল কোষের ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে মানে এটা যে ধাতুর তড়িৎদ্বার নিবে সেই ধাতুর আয়নের লবণ হওয়া লাগবে। তাহলে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তুমি যে ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করবে, ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে সেই ধাতুর আয়নের দ্রবণ হওয়া লাগবে। এটাই হচ্ছে ড্যানিয়েল কোষের হচ্ছে কনস্ট্রাকশন। আর গ্যালভানিক কোষের মধ্যে যে কোনো দুইটি তড়িৎদ্বার যে কোনো ধাতুর এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ যে কোনো ধাতুর আয়নের হতে পারে। তার মানে এটা হতে পারে ভিন্ন ভিন্ন দুটা ধাতুর তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ। আর এটা হবে যে ধাতুর তুমি তড়িৎদ্বার নিবে সেই ধাতুর আয়নে লবণটা হতে হবে। যেমন আমি উদাহরণ দিই, যেমন ধরো তুমি জিঙ্ক তড়িৎদ্বার নিলে, তাহলে এটা কি জিঙ্ক আয়নের কি লবণ হতে হবে। যেমন সেটা জিঙ্ক সালফেট হতে পারে, জিঙ্ক ক্লোরাইড হতে পারে ইত্যাদি। তারপরে তুমি আরেকটা তড়িৎদ্বার কপার নিলে, তাহলে এটা কি কপার 2+ এর হতে পারে। যেমন এটা হতে পারে কপার সালফেট, ক্লোরাইড ইত্যাদি। এই রকমের কথা কিন্তু বলা হচ্ছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ড্যানিয়েল কোষের কথা। এটা হচ্ছে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে ধরো তুমি জিঙ্ক নিলে, তারপরে তুমি তাহলে কি ক্যালসিয়াম ক্লোরাইড, তুমি ধরো কপার নিলে, তুমি ধরো কি সোডিয়াম ক্লোরাইড নাও। এরকম কিছু একটা কি তোমাকে বোঝানো হচ্ছে। এইটুকুই হচ্ছে পার্থক্য, অর্থাৎ কনস্ট্রাকশনটা এখানে হচ্ছে কি মৌলিক পার্থক্য, অন্য কিছু না। তাই আমাদের এখানে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের ভিত্তিতে যেটা আলোচনা, সেটা মূলত হচ্ছে কি ড্যানিয়েল কোষটা নিয়ে আমরা বিস্তারিত কি আলোচনায় আসব। আর গ্যালভানিক কোষ নিয়ে তেমন কোন আমাদের আলোচনা নাই। যেটুকু আলোচনা আছে আমি মোটামুটি কি ওই আলোচনাটুকু কি আমি তোমাদের এখানে কি
আমি করে দিয়েছি। তাহলে চলো এখন আমরা ডেনিয়েল কোষ নিয়ে কি করব, আমরা আলোচনা করব। ওকে, এখন আলোচনা করব কি নিয়ে? ডেনিয়েল কোষ নিয়ে। এখন ডেনিয়েল কোষ নিয়ে আলোচনা করতে গেলে, অর্থাৎ ডেনিয়েল কোষ তার মানে কি, বিজ্ঞানী তোমার হচ্ছে কি ফ্রেডরিক ডেনিয়েল জিঙ্ক তড়িৎদ্বার নিয়েছে এবং জিঙ্ক আয়নের লবণের দ্রবণে এই জিঙ্ক তড়িৎদ্বারকে ডুবিয়েছে। কপার তড়িৎদ্বার নিয়ে কপার আয়নের দ্রবণে এই কপার তড়িৎদ্বারকে কি ডুবিয়ে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করে এদের মধ্যে কি সরাসরি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে রাসায়নিক শক্তিটা পেয়েছে সেটাকে কাজে লাগিয়ে কি করেছে, বিদ্যুৎ উৎপাদন করেছে। তখন সেই কোষটাকে এর ফ্রেডরিক ডেনিয়েলের নাম অনুসারে ওইটাকে কি বলা হয়েছে, ডেনিয়েল কোষ বলা হয়েছে। এখন এই ডেনিয়েল কোষগুলো কিন্তু দুই ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আর একটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ আর একটা হচ্ছে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। যেটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ এটাকে আমরা বলি সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল, আর এটাকে আমরা বলি ডাবল কম্পার্টমেন্ট সেল। তাহলে একটা হচ্ছে কি ডাবল কম্পার্টমেন্ট সেল আর আরেকটা হচ্ছে কি সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল। অর্থাৎ একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ আর একটা হচ্ছে কি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। আমাদের এই দুইটা কোষ আছে। তাহলে এখন এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের কনস্ট্রাকশন এবং দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষের কনস্ট্রাকশনই হচ্ছে কি ভিন্নতা, ঠিক আছে। অর্থাৎ এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ এবং দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষের মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে এদের হচ্ছে কি কনস্ট্রাকশন, অন্য কিছুই নয়। তাহলে আমরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট আগে একটা কোষ আমরা কি কনস্ট্রাকশন করি। তাহলে এখন আমরা কি করব, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ আমরা কি করব, আমরা কনস্ট্রাকশন করব। ওকে, তাহলে দেখো এটা একটা পাত্র, দেখো, ওকে, এটা অ্যানোড, এটা ক্যাথোড, সরি, এর মধ্যে আমরা একটা কোষ প্রাচীর দিব। হ্যাঁ, এটা একটা কোষ প্রাচীর। আগে থিমটা একটু জেনে নাও, কি কি লাগবে আমি সেটা পরে বলে দিচ্ছি। ওকে, আমি এখানে একটা দিই, দেখো, জিঙ্ক দণ্ড, কপার দণ্ড, এটা কপার সালফেট দ্রবণ, জিঙ্ক সালফেট দ্রবণ, এটা হচ্ছে গ্যালভানিক মিটার, এটা হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আর এই কোষ প্রাচীরটা হচ্ছে বিশেষ ছিদ্রযুক্ত। এটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের এটা হচ্ছে গঠন। আর এই যে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এটা হচ্ছে কি, এটা কপার দণ্ড, এটা হচ্ছে কি ক্যাথোড, এটা ক্যাথোড হিসাবে কাজ করে আর এটা অ্যানোড হিসাবে কাজ। এইবার এখন দেখো, এটা দুটা আলাদা আলাদা, ডাবল মানে কি দুইটা কম্পার্টমেন্ট, মানে কি প্রকোষ্ঠ, মানে দুইটা কম্পার্টমেন্ট মানে প্রকোষ্ঠ, বা এটাকে তোমরা কক্ষ বলতে পারো, ঠিক আছে, কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট। দেখো এটা একটা পাত্র, এটা একটা পাত্র। তাহলে এর মধ্যে আমরা কি করব, একটা তড়িৎদ্বার দিব, এটার মধ্যে আমরা একটা তড়িৎদ্বার দিব। ওকে, দেখো, এটা হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ, এটা হচ্ছে কপার সালফেট দ্রবণ, এটা জিঙ্ক দণ্ড, কপার দণ্ড, লবণ সেতু দিব, এটা হচ্ছে লবণ সেতু দিব। এইটা হচ্ছে কনস্ট্রাকশনের হচ্ছে কি পার্থক্য, অন্য কিছুই নেই। তাহলে এখন তোমরা একটু দেখো, তাহলে তোমরা এখন এখানে দেখো যে সেটা হচ্ছে যে কোষে তাহলে কি কি লাগবে। অর্থাৎ এই ডেনিয়েল, সরি, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ওকে, অ্যানোড আর হচ্ছে ক্যাথোড। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, তাহলে এটা কিন্তু ডেনিয়েল কোষ, এটাও কিন্তু ডেনিয়েল কোষ, কিন্তু এটা হচ্ছে ডবল কম্পার্টমেন্ট সেল বা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ,
আর এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল বা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। তাহলে এখন এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। মানে তড়িৎ রাসায়নিক কোষের উপাদান কি কি উপাদান থাকে দেখো। এই যে দেখো ধাতব দণ্ড যেগুলো, সেগুলো হচ্ছে কিন্তু তড়িৎ দ্বার। তড়িৎ দ্বার কিন্তু দুই ধরনের আছে। ওকে, দুই ধরনের আছে। একটাকে বলবো আমি অ্যানোড, আর একটাকে বলবো আমি ক্যাথোড। তার মানে একটা অ্যানোড তড়িৎদ্বার আর একটা কিন্তু ক্যাথোড তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎদ্বার অ্যানোড যদি হয়, তো এটা হয় কিন্তু নেগেটিভ সাইন যুক্ত, আর ক্যাথোড তড়িৎদ্বারটা হয় কিন্তু পজিটিভ সাইন যুক্ত। এবং এই অ্যানোড তড়িৎদ্বারে এখানে কিন্তু জারণ বিক্রিয়া হয়, এখানে জারণ হয়। আর ক্যাথোডে কি হয়, এখানে কিন্তু বিজারণ কিন্তু হয়। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। 2 নম্বরে দেখো, এখানে আছে কিন্তু একটা কোষ প্রাচীর, আর এই জায়গায় আছে কিন্তু একটা লবণ সেতু। তাহলে কি থাকবে, বিশেষ কোষ প্রাচীর থাকবে, অথবা এখানে কি থাকবে, লবণ সেতু থাকবে। তাহলে একটা কোষ প্রাচীর থাকবে আর একটা কি থাকবে, লবণ সেতু থাকবে। এখন কোষ প্রাচীরটা হবে কি, সছিদ্র যুক্ত, এটা সছিদ্র যুক্ত কি কোষ প্রাচীর থাকবে, লবণ সেতু থাকবে। এখন এই যে সছিদ্র যুক্ত যে কোষ প্রাচীর, ধরো এটা একটা কোষ প্রাচীর, এটা সছিদ্র যুক্ত, তার মানে এটা বিশেষ ছিদ্র যুক্ত। এটা এমন একটা মানে বৈশিষ্ট্য এই কোষ প্রাচীরটার, যার কাজটা হবে নির্দিষ্ট আকারের আয়ন কি করতে পারবে, এই কোষের ভিতর দিয়ে চলাচল করতে পারবে। আমি আবারও বলে দিচ্ছি, নির্দিষ্ট আকারের আয়ন এই ছিদ্রের ভিতর দিয়ে কি করবে, চলাচল করে কি করবে, এই যে এই দুইটা প্রান্তে কি করবে, আয়নের কি করবে, সমতা করবে। অর্থাৎ এই দুটো অংশে অথবা এই দুটো অংশে কি করবে, আয়নের কি করবে, সমতা করবে। করে কি করবে, এই কোষটাকে কি করবে, দীর্ঘস্থায়ী করবে। ওকে, কোষের কার্যক্রমটাকে দীর্ঘস্থায়ী করবে। এটা হচ্ছে এই কোষ প্রাচীর বাকি লবণ সেতুর হচ্ছে কি কাজ। এবং এগুলো আসলে পরিপূর্ণভাবে সব আয়ন চলাচল করতে পারে না, মানে কিছু আয়ন নির্দিষ্ট আকারে চলাচল কি করতে পারে। এরপরে আসো তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কোনটা, এই যেখানে জিঙ্ক সালফেটের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য, কপার সালফেটের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য, জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষ্য, কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য, এগুলো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ লাগবে। মানে এগুলো হচ্ছে এই ডেনেল কোষের হচ্ছে কি উপাদান। তারপরে কি লাগবে, গ্যালভানিক মিটার লাগবে, গ্যালভানিক মিটার, অথবা তোমরা এটাকে অ্যামিটারও ব্যবহার করতে পারো, অ্যামিটার। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে কি কত শক্তির বিদ্যুৎ উৎপন্ন হলো বা কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হলো, সেটা এটা দ্বারা কি করা যাবে, পরিমাপ করা যাবে। আর কি লাগবে, তোমরা দেখো এই যে এটা কিন্তু একটা ইলেকট্রনীয় পরিবাহী, এটা একটা কি তার, এটা হচ্ছে একটা ইলেকট্রনীয় পরিবাহী তার। এই যে দেখো, এটা হচ্ছে পরিবাহী কিন্তু কি তার। তাহলে কি লাগবে, পরিবাহী কি লাগবে, তার লাগবে, পরিবাহী কি লাগবে, তার লাগবে। ওকে, অর্থাৎ যে তারের ভিতর দিয়ে কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে, সেটাকে বলা হবে কি পরিবাহী তার। তো এইটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি উপাদান, যে এই উপাদানগুলো তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কি বিদ্যমান থাকে। কোষ প্রাচীর আর লবণ সেতু, এই দুটা কোথায় থাকবে দেখো। লবণ সেতুটা হয়
ডবল কম্পার্টমেন্ট সেলে অর্থাৎ দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষে, আর এই কোষ প্রাচীরটা হয় সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল অর্থাৎ এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে। এইটুকু মনে রাখবা। তাহলে লবণ সেতুটা ব্যবহার করব ডাবল কম্পার্টমেন্ট সেলে অর্থাৎ দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষে, আর কোষ প্রাচীরটা ব্যবহার করব সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল অর্থাৎ এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে। তো লবণ সেতুটা দেখো একটু উল্টা ইউ এর মতন, তার মানে কি উল্টা দেখাই, দেখো ইউ আকৃতি। লবণ সেতুটা হচ্ছে কি ইউ আকৃতির, ঠিক আছে। আর কোষ প্রাচীরটা হচ্ছে খাড়া ভাবে কি একটা রেখা। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার কোষের যে উপাদানগুলো থাকে, আমরা সেই উপাদানগুলো নিয়ে কি করলাম, আমরা কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোষগুলোকে আমরা কিভাবে উপস্থাপন করি? এই কোষগুলো উপস্থাপনের নিয়ম আছে। এটাকে আমরা বলি কি সেল প্রেজেন্টেশন বা কোষ উপস্থাপন। কোষ উপস্থাপন বা সেল প্রেজেন্টেশন, কোষ উপস্থাপন। দেখো এখানে কতগুলো থিওরি আছে, আগে বোঝো। একটা কোষ কিন্তু দুইটা অংশ থাকে। একটা অংশে থাকে জারণ অর্ধ অংশ, যেটাকে আমরা বলি জারণ অর্ধ কোষ বলি, আর একটা হচ্ছে কি বিজারণ অর্ধ কোষ। একটা জারণ অর্ধ কোষ আর একটা হচ্ছে কি বিজারণ অর্ধ কোষ। ওকে, একটা জারণ অর্ধ কোষ, একটা বিজারণ অর্ধ কোষ। তাহলে আমরা আগে অর্ধ কোষ জিনিসটা কি সেটা আগে আমরা শিখব। ওকে, অর্ধ কোষ কাকে বলা হয়? দেখো খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার সাথে মধ্যে কিন্তু একটা তড়িৎদ্বার কিন্তু ডুবানো আছে। তাহলে একক একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একক একটা তড়িৎদ্বার যদি ডুবানো হয়, তাহলে ওই ব্যবস্থাটাকে আমরা বলি একটা অর্ধকোষ। তাহলে এখানে আমরা লিখতে পারি অর্ধকোষ সমান কি একক তড়িৎদ্বার যোগ একক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা হচ্ছে একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। এটা মনে রাখবা যে অর্ধকোষ হচ্ছে একক তড়িৎদ্বার এবং একক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যেটা কি মানে ব্যবস্থা, সেটাই হচ্ছে একটা কি অর্ধকোষ। তাহলে দেখো এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এই অংশটুকু একটা অর্ধকোষ, এই অংশটুকু একটা অর্ধকোষ। এখন দেখো তাহলে অর্ধকোষ জারণ অর্ধকোষ কি, তাহলে বিজারণ অর্ধকোষ কি? তাহলে যে অর্ধকোষে জারণ ঘটে সেটাকে আমরা বলবো জারণ অর্ধকোষ, আর যে অর্ধকোষে বিজারণ ঘটে সেটাকে বলবো আমরা কিন্তু বিজারণ অর্ধকোষ। তাহলে যে অর্ধকোষে জারণ ঘটে সেটাকে বলবো আমরা জারণ অর্ধকোষ, যে অর্ধকোষে বিজারণ ঘটে সেটাকে আমরা বলবো কিন্তু কি বিজারণ অর্ধকোষ। ওকে, ক্লিয়ার হয়েছে কথাটুকু? আচ্ছা, তাহলে জারণ অর্ধকোষটাই হচ্ছে কিন্তু অ্যানোড, অ্যানোড, আর বিজারণ অর্ধকোষটাই হচ্ছে কিন্তু কি ক্যাথোড। তাহলে কি এটা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। ওকে, তাহলে জারণ অর্ধকোষটা অ্যানোড, এটা হচ্ছে মাইনাস, বিজারণ অর্ধকোষটা কি ক্যাথোড, এটা হচ্ছে তোমার হচ্ছে কি প্লাস। এখন আসো, এখন তাহলে প্রথমে আমরা কি শিখবো? জারণ অর্ধকোষ লেখার কথা শিখবো, তারপরে কি বিজারণ অর্ধকোষ লেখার কথা শিখবো। তাহলে এইবারটা দেখো জারণ অর্ধকোষ কিভাবে লেখা হয় সেটা দেখো। জারণ অর্ধকোষটা কিভাবে লেখা হয় সেটা দেখো, একটু লক্ষ্য করে দেখো। জারণ অর্ধকোষটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে থাকবে তড়িৎদ্বার, খুব ভালো করে এগুলো শিখো, তড়িৎদ্বার। তারপরে কি থাকবে? একটা তির্যক রেখা। তারপরে থাকবে কি তড়িৎ বিশ্লেষ্য। তো এখন এই যে তির্যক রেখা এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে বলি আমরা ফেজ বাউন্ডারি। এটাকে বলি আমরা কি ফেজ বাউন্ডারি। কি বললাম বলতো? ফেজ বাউন্ডারি এটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলি আমরা কি ফেজ বাউন্ডারি। ওকে, তাহলে এই অংশটুকুকে বলা হয় কি ফেজ বাউন্ডারি। ওকে, এটাকে আমরা বলি কি ফেজ
বাউন্ডারি। ওকে, দশা কি প্রাচীর, এটাকে বলা কি দশা প্রাচীর। দশা মানে কি ভৌত অবস্থা, কঠিন, তরল, গ্যাস, এগুলোর মধ্যে এই চিহ্ন দিয়ে আমরা ব্যবধানটা দেখাই। তাহলে তড়িৎদ্বারটা হয় সব সময় কিন্তু কি কঠিন, আর তড়িৎ বিশ্লেষ্যটা হবে সব সময় কিন্তু আয়নিত অবস্থা। ওই জন্য এটাকে এস দিলাম আর এটাকে একিউ দিলাম। আচ্ছা, তাহলে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে কি, যেটা অ্যানোড তড়িৎদ্বার, অর্থাৎ এটা এই যে জিঙ্কের দণ্ড, তাহলে জিঙ্ক তড়িৎ বিশ্লেষ্য জিঙ্ক সালফেট। ওকে, বাস, এটাকে আরেক ভাবেও লেখা যায়, জিঙ্ক 2+I। বাস, তুমি এটা বা এটা যে কোনো কি একটা তোমরা লিখতে পারো। ওকে, এটা গেল জারণ অর্ধকোষের কি, এটা হচ্ছে উপস্থাপন। আচ্ছা, এইবারটা এখন আমরা দেখব বিজারণ অর্ধকোষ। বিজারণ অর্ধকোষ কিভাবে লিখতে হয়। তাহলে জারণে যেভাবে আমরা উপস্থাপন করি বা যে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখি, তাহলে বিজারণের ঠিক তার কি বিপরীত হবে। তাহলে দেখো, জারণে প্রথমে কি ছিল তড়িৎদ্বার, তারপরে ফেজ বাউন্ডারি, তারপরে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে বিজারণে কি হবে, প্রথমে হবে তড়িৎ বিশ্লেষ্য, তারপরে ফেজ বাউন্ডারি, তারপরে তড়িৎদ্বার। তাহলে জাস্ট এই জিনিসটা এখানে যাবে আর এটা এখানে আসবে। তাহলে এখানে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই যে দেখো, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তারপরে তড়িৎদ্বার, তড়িৎদ্বার। ওকে, এইবারটা দেখো, তাহলে এখন তড়িৎ বিশ্লেষ্য কি, কপার সালফেট, কপার সালফেট। তড়িৎদ্বারটা কি, কপার। এটাকে আরেক ভাবে লেখা যায় বা, ওকে, জিনিসটা ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে জারণ অর্ধকোষ তথা অ্যানোড, আর এটা হচ্ছে কি বিজারণ অর্ধকোষ তথা হচ্ছে কি ক্যাথোড। তাহলে একটা পরিপূর্ণ কোষ মানে কি জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ। তাহলে আমরা এখন একটা পরিপূর্ণ কোষ দেখব। তাহলে পূর্ণ কোষ, পূর্ণ কোষ, তাহলে কি জারণ অর্ধকোষ আর একটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। তাহলে এটা জারণ অর্ধকোষ আর এটা বিজারণ অর্ধকোষ। এখন যদি সিঙ্গেল কম্পার্টমেন্ট হয়, তাহলে এর মাঝে কি হবে, একটা কোষ প্রাচীর হবে, যেটাকে আমরা একটা খাড়া রেখা দ্বারা আমরা কি করব, প্রকাশ করব। আর একটা পূর্ণ কোষ লিব, এখানে আমি আর একটা পূর্ণ কোষ লিব। পূর্ণ জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। যদি ডাবল কম্পার্টমেন্টের হয়, তাহলে এই জায়গাতে কি হবে, এই যে সমান্তরাল দুটো সরল রেখা থাকবে। তাহলে এই সমান্তরাল দুটো সরল রেখা মানে এটা হচ্ছে লবণ সেতু, এটা লবণ সেতু, আর এটা মানে হচ্ছে কোষ প্রাচীর। ওকে, আচ্ছা, জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষ। এই দেখো জারণ অর্ধকোষ, তাহলে জারণে কি আছে দেখো, জিঙ্ক, জিঙ্ক সালফেট, তারপরে হচ্ছে কপার, কপার সালফেট। ওকে, তাহলে এখানেও ঠিক তাই, জিঙ্ক, জিঙ্ক সালফেট, কপার, কপার সালফেট। তাহলে এটা কি কোষ প্রাচীর সিঙ্গেল একটা টার্ম, আর এই যে লবণ সেতু ডবল টার্ম। তাহলে এটাকে আরেক ভাবে লেখা যায়, জিঙ্ক শুধু আয়ন দিব, জিঙ্ক আয়ন, কপার, জিঙ্ক 2+। ওকে, এইবারটা দেখো কপার। ওকে, আমার মনে হয় এই উপস্থাপন, এই উপস্থাপন, এই উপস্থাপন, এই উপস্থাপন, এটা হচ্ছে ডবল কম্পার্টমেন্ট সেল এর পূর্ণ মানে একটা কি সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলো। এটা একই, আর এটা সিঙ্গেল কম্পার্টমেন্ট সেল এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষকে এইভাবে প্রকাশ করা হলো। আচ্ছা, এখন দেখো, তাহলে অ্যানোডে কি হয়, জারণ। তাহলে এখন আমরা অ্যানোড কোনটা,
দেখো তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হিসাবে জিঙ্ক এবং ক্যাথোড হিসাবে কপার আয়ন কিন্তু কাজ করে। তাহলে অ্যানোডে কি ঘটবে? জারণ ঘটবে। তা আমি আরেকবার একটু বলি, তোমরা দেখো। আমরা এই যে একটা কোষ আঁকেছি, বা এই যে একটা তড়িৎ রাসায়নিক কোষ বা ডেনেল কোষ আমরা কনস্ট্রাকশন করেছি বা উপস্থাপন করেছি, তো এটাকে কোষের সাংকেতিক কতগুলো ভাষা আছে, কোষের সাংকেতিক ভাষা আছে, সেই ভাষাতে আমরা এদেরকে এখন উপস্থাপন করব। তো কোষের দুটো পার্ট থাকে। কি পার্ট থাকে? দেখো, এই অংশটুকুকে আমরা বলি জারণ অর্ধকোষ, আর এইটুকুকে বলি কি? বিজারণ অর্ধকোষ। এইটুকুকে বলি কি? জারণ অর্ধকোষ। এইটুকুকে বলি আমরা কি? বিজারণ অর্ধকোষ। তাহলে যে অর্ধকোষে জারণ ঘটে, জারণ বিক্রিয়া ঘটে, সেটাকে আমরা বলবো জারণ অর্ধকোষ। আর যে অর্ধকোষে বিজারণ বিক্রিয়া ঘটে, সেই অর্ধকোষকে আমরা বলবো বিজারণ অর্ধকোষ। তাহলে অর্ধকোষে কি থাকে? অর্ধকোষে থাকে একটা তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে একক একটা তড়িৎদ্বার থাকবে, একক একটা তড়িৎ বিশ্লেষ্য যদি থাকে, সেটা হয় একটা কি? অর্ধকোষ। তাহলে জারণ অর্ধকোষ, তাহলে কি থাকবে? একটা একক তড়িৎদ্বার থাকবে আর একক তড়িৎ বিশ্লেষ্য থাকবে। তাহলে বিজারণ অর্ধকোষেও কি থাকবে? সেম কি থাকবে? একক একটা তড়িৎদ্বার থাকবে, একক তড়িৎ বিশ্লেষ্য থাকবে। তাহলে কিভাবে সাংকেতিক ভাষায় এই জারণ অর্ধকোষ আর বিজারণ অর্ধকোষকে আমরা উপস্থাপন করব? এটা উপস্থাপনের জন্য যে রীতিনীতিটা আছে, সেটা হচ্ছে যে একটা পূর্ণ কোষের বাম দিকে থাকে জারণ অর্ধকোষ অংশ, আর হাতের ডান দিকে থাকে বিজারণ অর্ধকোষ অংশ। দেখো তাই আছে, এটা ডান দিকে আর এটা বাম দিকে। তাহলে জারণ অর্ধকোষের প্রথমে যদি তড়িৎদ্বার থাকে আর তারপরে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তাহলে সেটা হবে কি? জারণ অর্ধকোষ। আর যে অর্ধকোষের প্রথমে কি থাকবে? বিজারণ অর্ধকোষের কি থাকবে? প্রথমে থাকবে তড়িৎ বিশ্লেষ্য, পরে থাকবে কিন্তু কি? তড়িৎদ্বার। ওকে, তাহলে দেখো জারণ অর্ধকোষে কি? দেখো প্রথমে কি আছে? তড়িৎদ্বার, পরে তড়িৎ বিশ্লেষ্য। আর বিজারণ অর্ধকোষের কি আছে? প্রথমে তড়িৎ বিশ্লেষ্য, পরে কিন্তু কি? তড়িৎদ্বার। তাহলে এখন জিঙ্ক সালফেট মানে কি? জিঙ্ক আয়ন। আর কপার সালফেট মানে কিন্তু কপার আয়ন। কারণ আমি বলেছিলাম যে ডেনিয়েল কোষে যে তড়িৎদ্বার থাকবে, যে ধাতুর তড়িৎদ্বার হবে, সেই ধাতু আয়নের কি হবে? দ্রবণ হবে। দেখো সেটাই কিন্তু নিয়েছে। আচ্ছা, এখন তাহলে এটা জারণ আর এটা বিজারণ, এইটুকু দিয়ে আমরা একটা ডেনিয়েল কোষ তৈরি করব। তাহলে এখন ডেনিয়েল কোষটা কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে না দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট হবে? যদি এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, তাহলে এই যে দুটো অর্ধকোষ আছে, এদের মাঝখানে কি করবে? তির্যক রেখা দিয়ে দিবে, লম্বভাবে একটা রেখা টানবে। তা লম্বভাবে একটা রেখা টানা মানে এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আর এই লম্ব রেখা দ্বারা কোষ প্রাচীরকে কি বোঝানো হয়। এরপরে এখন লক্ষ্য করে দেখো, আর যদি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট যদি কোষ হয়, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট যদি কোষ হয়, তাহলে কি হবে? লক্ষ্য করে দেখো, তাহলে যেটা হবে কি? দুইটা অর্ধকোষের মাঝখানে কি করবে? এই যে সমান্তরাল কি করবে? দুইটা রেখা টানবে। সমান্তরাল দুটা রেখা যদি টানো, তাহলে ওটা একটা কি? লবণ সেতু বোঝায়। অর্থাৎ দুইটা অর্ধকোষকে লবণ সেতু দ্বারা সংযুক্ত করলে ওটা হয়ে যায় কি? ডাবল কম্পার্টমেন্ট। আর একটা রেখা দ্বারা কি যুক্ত করলে সেটা হয়ে যায় কিন্তু কি? সিঙ্গেল কম্পার্টমেন্ট। ওকে, আমি এটুকুই কি এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে অ্যানোডে ঘটবে কি? জারণ, আর ক্যাথোডে ঘটবে কি? বিজারণ। তাহলে দেখো, তাহলে এখন চলে আসবে অ্যানোডে। অ্যানোডে মানে কিন্তু হচ্ছে কি? মানে অ্যানোডে, তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটবে, জারণ বিক্রিয়া হবে। দেখো, জিঙ্ক তড়িৎদ্বার দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি হবে? কপার আয়ন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে কিন্তু পরিণত হবে। তা দেখো, এটা হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে
তাহলে এই যে অ্যানোডের জারণ বিক্রিয়াটাকে আমরা কি বলি, জারণ অর্ধ বিক্রিয়া, আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটাকেই বলি কিন্তু কি আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন এই দুটা যোগ করব, তাহলে অ্যানোডের জারণ বিক্রিয়া আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়া যোগ করব। তাহলে যোগ যদি করি, যোগ বাস, তাহলে কি হবে, জিঙ্ক আয়ন প্লাস কপার। এটা হচ্ছে পূর্ণ একটা কি কোষ বিক্রিয়া, এটা হচ্ছে কি পূর্ণ একটা তড়িৎ রাসায়নিক কোষের কোষ বিক্রিয়া। তার মানে এই কোষে এই বিক্রিয়াটা ঘটে, এই কোষে এই বিক্রিয়াটা কিন্তু ঘটে থাকে। আর এখানে আরো দুটো কাজ আছে, একটা আছে কি কোষ প্রাচীর আর একটা লবণ সেতু। তাহলে এখানে মূল থিমটা কি হলো, যে তাহলে অ্যানোডে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়ে এই দ্রবণে চলে আসবে, আর দ্রবণ থেকে ইলেকট্রন কপার 2+ আয়ন দ্রবণ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে তখন কি হবে, এই যে এই তড়িৎ দ্বারে জমা হবে। এর ফলে এখানে কি জিঙ্কের আয়ন বেড়ে যাবে, এখানে কপারের আয়ন কমে যাবে। তাহলে এখন এই দুটা দ্রবণের মধ্যে আয়নের সমতা করার জন্য এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর থেকে এদিক থেকে এদিকে কি আসবে, সালফেট আয়ন আসবে, আর এদিক থেকে এদিকে কি যাবে, জিঙ্ক আয়ন যাবে, যায় এই দুটা দ্রবণের কি করবে, সমতাটা ঠিক রাখবে। এটাই হচ্ছে কোষ প্রাচীরের ফাংশন। আর এখানে লবণ সেতু মানে এখানে বিশেষ লবণ থাকে, যেমন পটাশিয়াম আয়ন থাকে, এখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এদিকে কি আসবে, ঋণাত্মক আয়ন আসবে লবণের, আর এদিকে চলে যাবে কি ধনাত্মক আয়ন, যায় এই দুইটা দ্রবণের মধ্যে কি করবে, আয়নের সমতাটা কি ঠিক রাখবে। এটা গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষের এটা হচ্ছে কি প্রিন্সিপাল। এই যে 190 নাম্বার পৃষ্ঠা, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। তোমরা এই যে 190 নাম্বার পৃষ্ঠার এই যে এগুলো ভালো করে পড়বে, এই যে এগুলো ভালো করে পড়বে, এই যে এগুলো ভালো করে পড়বে। এই যে 191 নাম্বার পৃষ্ঠা, এই যে এগুলো ভালো করে পড়বে, 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 এগুলো ভালো করে পড়বে। এই যে গ্যালভানিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য। গ্যালভানিক কোষ মানে তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ এক প্রকারের তড়িৎ রাসায়নিক কোষ, এই যে পার্থক্যটা দেখবে।